হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে। আজকে মহাশিবরাত্রি, আজকে সারাটা রাত আমার কাজ। আজকে তোমাদের জন্য সকালে শোনা কথায় আমি ঘটনা আনতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। সবাই হয়তো আশা করেছিলে, অনেক চেষ্টা করার পরেও হয়নি, কারণ বুঝতেই পারছো কাজে অনেক ব্যস্ত ছিলাম, পুজোর কাজে। ঘটনা আজকে দুটো আছে, বেশ ভয়ের। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও। কালকে ভূত সত্যি চ্যানেলে আমাদের প্রিন্সের দারুণ ঘটনা আসছে, দারুণ ঘটনা ও কালেক্ট করেছে। দারুণ দারুণ ঘটনা তোমাদের জন্য শুধুমাত্র। অবশ্যই দুপুর 3টের সময় ভূত সত্যিতে চোখ রাখতে ভুলো না। তো চলো এখন যাব ঘটনায়। ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে সৌরভ দত্ত দাদা ভাই। হ্যাঁ, সৌরভদার ঘটনা আজকে তোমাদের বলবো। তারপর আরও একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের টুম্পা বোন পাঠায়। সৌরভের প্রথম ঘটনাটা তোমাদেরকে বলি, শোনো। ঘটনাটা বেশ ভয়ঙ্কর ঘটনা, আর ঘটনাটার সত্যতা তোমরা যাচাই করতেই পারো। হ্যাঁ, আজকের ঘটনাটা হচ্ছে উলুবেরিয়ায় একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা মোটামুটি লোকালের লোক সবাই জানে যে হন্টেড। আমাদের সৌরভদা বলেন, জানেন 2022-এ আমার সাথে একটা ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটে। আমি ছোট্ট থেকে উলুবেরিয়া বয়েজ হাই স্কুলে পড়াশোনা করি, তারপর আমার কলেজ, সবটাই আমি উলুবেরিয়াতে থেকেই করি। আমার বাবার মুখে উলুবেরিয়া ব্রিজের অনেক সত্য ভৌতিক ঘটনা শুনেছি, কিন্তু ওই যে বলে না, আগে ভূত প্রেত ছিল এখন নেই, সেরকমই যত আস্তে আস্তে বড় হচ্ছি তত মন থেকে ভয়টা কোথাও যেন সরে যাচ্ছে। আর ভয় লাগে না, আর একদম ভয় করে না। কিন্তু অনেকেই আমাকে বলতো, এই সৌরভ, তুই রাতের বেলা এত রাতে বাড়ি ফিরিস, তোর সাথে কোনো সময় কিছু সম্মুখীন হয়নি? তুই কিছু দেখিসনি? তুই ভয় পাস না? আমি বলতাম, না, কেন ভয় পাবো, কি দেখবো? না, আমার সাথে তো এরকম কিছু ঘটে না। আমাকে সবাই বলতো, জানিস তো আমার কাকার সাথে একটা অদ্ভুত ঘটনা ওই উলুবেরিয়া ব্রিজে ঘটেছিল। এরকম অনেকের মুখে শুনতাম, হাসতাম হাসতাম, কারণ আমিও তো অনেক রাতে বাড়ি ফিরি। এবার বলি, আমাদের সৌরভদা একজন ডেলিভারি বয়ের কাজ করেন। উনি বলেন, পড়াশোনা তো অনেক শিখেছি, কিন্তু বাবা মা আর আমি, বাবার বয়স হয়েছে, বাবা টুকটাক যেরম পায় কাজ করেন, কিন্তু করতে দিতে চাই না বাবাকে। বাবার কত করবেন। আর আমি আমি একটা হোম ডেলিভারির সাথে প্রথম যুক্ত ছিলাম। তারপর অনেক ঝামেলা হতো, হোম ডেলিভারির খাবারগুলো বাড়িতে সাপ্লাই করা। দেন অনেকে খাবার নিয়ে গেলে বলতো, বেড়ে দাও, মানে সার্ভ করে দাও। তো এই জিনিসটা আমার ঠিক পছন্দ হতো না। মানে এরকম অবস্থা, বাড়ি পর্যন্ত দোরগোড়ায় নিয়ে গিয়ে সার্ভ করে যদি ওনাদের খাবিয়ে দিই, তাহলে মনে হয় আরও সুবিধা হয়। তারপরেও নানা রকমভাবে মানে ছোট করে কথা বলা, যেখানে আমি হোম ডেলিভারি করতাম ওখানে আমার নামে কমপ্লেন করা যদি আমি খাবার সার্ভ না করে দিই। আমার তো শুধু ডেলিভারির কাজ ছেড়ে দিলাম। তারপর আমি একটি কোম্পানির সাথে ডেলিভারির কাজে লাগলাম, হোম ডেলিভারি, যেরকম আমাদের সুইগি, যেরকম আমাদের জোম্যাটো, আদার্স আরও আছে এরকম। আমাদের সৌরভদা বলেন, আমি যখন হোম ডেলিভারির কাজে লাগলাম, তখন না আমার কোনো ঠিক থাকতো না বাড়ি ফেরার। কোনো সময় বাড়ি ফিরতাম রাত 11টায়, পুজোর সময় 1টা-2টো বেজে যেত। আবার কোনো সময় 10টা, 10:30, খুব কমই হতো 11টা, 12টা, 1টা, এরকম সময় প্রায় আমি বাড়ি ফিরতাম। আমি বলে বোঝাতে পারবো না। আমার 2022-এর নভেম্বর মাস, খুব ভালো করে মনে আছে। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, রাত তখন বাজে প্রায় 12:45, মানে রাত 1টার কাছাকাছি। নভেম্বর মাস, প্রচণ্ড কুয়াশা। আমি বাইক নিয়ে মাথায় হেলমেট পরে, গায়ে ঠান্ডার পোশাক চড়িয়ে ব্রিজের ওপর থেকে আসছি। ছোটোবেলা দিয়ে ব্রিজ থেকে যাওয়া আসা করি। আগে প্রাইভেট গাড়িতে যেতাম, তারপর নিজে যখন বাইক কিনলাম তখন বাইকে করে যেতাম। এরকম করেই কোনো দিন আমার সাথে কোনো রকম ঘটনা ঘটেনি, কিন্তু অনেকের ঘটনা আমি
শুনতাম, সবাই বলতো, আমার নিচের পরিবারেরও, জ্যাঠা কাকা মামার ছেলে এরাও বলেছে। তো আমার বাড়িটা ছিল উলুবেড়িয়ায় এমন একটা জায়গায়, আমি ওই যে ব্রিজ ওখান থেকে গেলেই আমার বাড়িটা খুব ইজি হতো, যাওয়াটা খুব সহজে চলে যেতাম। আর ঘুরে যাওয়ারও পথ ছিল, কিন্তু ওই পথ দিয়ে আমি কোনোদিন যাইনি, কারণ এর আগে কোনোদিন আমার সাথে এরকম ঘটনা তো ঘটেনি, তার জন্য আমি কোনোদিন যাইনি। আমাদের সৌরভদা বলেন, জানেন 2022-এর নভেম্বর মাস, রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। আমি একা মোটর সাইকেল নিয়ে ব্রিজের ওপর দিয়ে নিচে নামছি, আমার বাড়ির যাব। হঠাৎ করে আমার গাড়ির স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেল, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল নিজে থেকে। বাইকটা দাঁড়িয়ে, চারপাশে একটা হাওয়া ঠান্ডায় হু হু করে আমার পাশ থেকে বয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যখন আমি রাতের বেলা ওখান থেকে পাশ হতাম না, তখন ওই সবার কথা মনে শুনে 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 একটা ভয় তো কাজ করে। দেখো, বাবা, জেঠু, মামার ছেলে, দাদা, কাকা এরা তো মিথ্যে কথা বলবে না। তারপর তো বন্ধু বান্ধব আশেপাশের অনেকেই আমাকে বলতো, তো কোথাও গিয়ে একটা ভয় ভয় তো কাজ করতো। কিন্তু কিন্তু কোনোদিন আজকের রাতের মতো হয়নি। গাড়ি আমার আর স্টার্ট নিচ্ছে না, কোনো মতেই না। আমি কি করব? আমি করবটা কি? আমি ভয়তে পুরো কাবু হয়ে গেছি, যেন হাত পায়ের মধ্যে কেউ আমাকে বরফ চাপা দিয়ে দিয়েছে। পুরো হাত পা আমার ঠান্ডা নিঃস্ব হয়ে গেছে, পুরো শরীরটা। আমি না বাইক থেকে নামিনি, বাইকের মধ্যে বসে ঠিক দুদিকে পা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, মানে আমার ব্রিজ থেকে নামতে হবে। আমি নামিনি কারণ আমার ভয় লাগছে প্রচণ্ড। বুকের ভিতরে হৃৎপিণ্ড এত জোরে চলছে, মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে যাবে। যখন আমি দেখছি গাড়ি কোনো রকমের সেলফ স্টার্ট নিচ্ছে না, কিক মারছি, কোনো রকম কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ করে কি হলো, আমার গাড়ি তো এরকমভাবে আর দাঁড়ালো দাঁড়ালো এই রাতের বেলা এই ব্রিজের ওপর কেন হলো? মাথায় নানা রকম চিন্তা ঘুরছে, চারপাশে একটা শো শো শব্দ, হাওয়ার ঠান্ডা পরিবেশ। ভাবছি, ভগবান, একটা কমসে কম গাড়ি আসুক, আমি তাকে বলবো, ভাই তোর পায়ে পড়ছি, আমার সাথে একটুখানি চল, আমাকে ব্রিজটা নামিয়ে দে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কোনো হেডলাইট, আমার পেছন থেকে আলো সামনে পড়ছে, কেউ আসছে না, কোনো গাড়ির শব্দ নেই, কিছু নেই। আমি একা ব্রিজের ওপর। আমি জানি না সেদিন আমার নিয়তি হয়তো ওটাই ছিল। অনেকক্ষণ ধরে ওই বাইকের মধ্যেই আমি ওরকম বসে বসে পা দিয়ে দুদিকে রাস্তা কেটে 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 সামনের দিকে আসি। কতক্ষণে পৌঁছাবো, ভয়টা আরো বেশি বাড়ছে। সমানে সেলফ আমি দিয়েই যাচ্ছি, প্রেস করেই যাচ্ছি, কোনো মতে গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমার পায়ে কিক মারছি, হচ্ছে না। গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে আমি প্যারালাইসিস হয়ে যাব। সৌরভদা বলেন, আমি জানেন খুব সাহস করে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামি, কিন্তু বাইকের হ্যান্ডেল দুটো শক্ত করে ধরে রেখেছি। গায়ে যদিও আমার জোর নেই, মনে হচ্ছে পুরো শরীরের নার্ভ আমার পুরোটাই অকেজো হয়ে গেছে, শরীর কাজই করছে না, আমি এক্ষুনি পড়ে যাব। তারপরেও কোনো রকমে মনের ভিতর থেকে নিজের আবেগকে জাগিয়ে আমি খুব তাড়াতাড়ি ওই গাড়িকে হ্যান্ডেলটা ধরে আমি নামছি। আর আমরা সবাই জানি ওভার ব্রিজ বা ব্রিজগুলো পোলগুলো কি হয়, একদম ডাউন থেকে আপ হয়ে আবার কিন্তু ডাউনে সমতলে মিশে যায়। আমাদের সৌরভদা বলে, আমি উপরে উঠছি, তখন আমি শুধু ঠাকুরকে ডাকছি, হে প্রভু, তুমি কোনো একটা গাড়ি পাঠিয়ে দাও, কেউ তো আসুক, সে যেই গাড়ি নিয়ে আসুক। আমি তাকে বলবো, ভাই আমার সাথে সাথে চল, কেউ তো আসুক। কিন্তু কেউ আসছে না, কেউ না। ওই যে বলে না, যখন তোমার সময় খারাপ থাকবে না, তখন দেখবে তোমার সময় তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরবে। তোমার সময় চারপাশ থেকে তোমাকে ঘিরে ধরবে যখন তোমার সময় খারাপ থাকবে। আমাদের সৌরভদা বলেন, আপনি বিশ্বাস করবেন না, আমি যখন একদম ওভার ব্রিজ, সেই ব্রিজের ওপরটা যখন আমি উঠি, একটা হাসির শব্দ
দুবার একটা হাসির শব্দ, যদিও আমার গলা অনেক বসে ভারী হয়ে রয়েছে, কিন্তু সৌরভদা বলে হাসির শব্দটা খুব অল্প ইয়াং একটা মেয়ের যেরকম মুচকি হাসি, ঠিক ওই রকম একটা হাসির শব্দ আমি শুনলাম। যখন আমি হাসির শব্দটা শুনলাম, আমার সারা শরীর থেকে একটা ঠান্ডা, মানে একটা ঠান্ডা স্রোত, একটা শিহরণ আমার শরীর দিয়ে চলে গেল। যে আমি আমি একটা মানুষের চিহ্ন পাচ্ছি না, গাড়ির চিহ্ন পাচ্ছি না, একটা মেয়ের হাসির শব্দ কোথা থেকে এলো? মাথায় নানা রকম জিনিস কাজ করছে। হাসির শব্দটা আসে ঠিক ঠিক আমি যেই পথে চলছি তার পিছন দিক থেকে। আমার কোনো মতে সাহস দিচ্ছে না আমি একবার ঘেটিটা ঘুরিয়ে দেখি। আমার সেই সাহস কোনো মতে দিচ্ছে না। ঘেটি ঘুরিয়ে দেখবো কি করে? আমি তো ভয়তে অস্থির হয়ে গেছি। আমি দেখবোটা কি করে? আমি নিজেও কিছু বুঝে পাচ্ছি না। আমি কি করব? অনেকটা সময় আমি যখন গাড়িটা, একটা ভারী গাড়ি, শরীরে আমার কোনো জোর পাচ্ছি না, আমি কত জোরে গাড়িটাকে উপরে তুলবো, তাও সমতল ভূমি না, উপরে উঠে আবার ডাউনে নামবো কিভাবে? আমি কন্ট্রোল করতে পারছি না। আমি যত তাড়াতাড়ি হাই করে নিজেকে স্পিডে পা চালানোর চেষ্টা করছি, মনে হচ্ছে যে না, গাড়িটা মনে হচ্ছে আমার থেকে যখন আমি চালাই তার থেকে 10 গুণ বেশি ভারী হয়ে গেছে। আমার শরীর তো দিচ্ছেই না, পুরো নার্ভগুলো ফেল করেছে। আমি গাড়ি নিয়ে উঠবো কি করে? আর পিছনে ওরকম হাসির শব্দ। আমি একবার ঘুরে তাকালাম, কারণ এইটা আমার বলে না, প্রত্যেকটা মানুষের মনে কৌতূহল, আবেগ খুব কাজ করে। আবেগে আমি মনকে বলছি তাকাবো না, তাকাবো না। এত রাতে প্রায় 1টা 1:30 বাজতে যাচ্ছে, মেয়ে কোথা থেকে আসবে? আর অনেক অভিজ্ঞতাই তো আগে শুনেছি, তাকাবো না, একদম না। কিন্তু আমি তাকালাম। আমি যখন তাকালাম, আমি যা দেখেছি হয়তো বললে অনেকেই রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভয় লাগবে। আমি যখন ঘুরে তাকালাম তখন আমি দেখলাম ঠিক যেরকমভাবে কোনো গরু, কুকুর, বিড়াল ঠিক যেরকমভাবে 4 পায়ে হাঁটে, ওই রকমভাবে উলঙ্গ শরীর একটা মেয়ে, মানে পুরো রক্তে মাখামাখি, আনুমানিক 18-17 বছর বয়স হবে, এর বেশি না। ঠিক ওই রকমভাবে মেয়েটা আমার পেছনে ছুটতে ছুটতে আসছে। মানে আমি যত জোরে বাইকটাকে নিয়ে দৌড়াচ্ছি, আমি তো পারছি না উঠতে। মানে আমার শরীরের অবস্থা শেষ। আর মেয়েটাকে দেখছি ওরকম 4 পায়ে ও আসছে আমার পেছনে ও আসছে। আর ওর শরীর দিয়ে ব্লাড রাস্তার মধ্যে টপ টপ করে পড়ছে। আমি রীতিমতো সেকেন্ডের মধ্যে আমি দেখি, যখন ওইখানে ওই মেয়েটা রয়েছে, ওখানে রীতিমতো উপরে আলো আছে, ব্রিজের ওপর পোস্ট লাগানো, তার আলোতে আমি দেখি। কিন্তু যখন আমি আগাচ্ছি তখন একটা একটা করে ব্রিজের ওপরে প্রতি কটা লাইট বন্ধ হয়ে গেল। পুরো অন্ধকার ঘুটঘুটে। মেয়েটা যদি এসে পেছন দিয়ে আমার পাও ধরে টানে, আমি ওকে দেখতে পারবো না। আমার চোখ কোনো কাজ করছে না। আমি গাড়ির হেড লাইটটাকে কোনো রকমে জ্বালানোর চেষ্টা করছি, স্টার্ট তো হচ্ছেই না, কোনো মতে না। আমি গায়ে জোর দিয়ে যখন উপরটা উঠে ঢালটায় যখন নামবো, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হলো কিছু বুঝতে পারলাম না। আমার পাশ থেকে ওই যে উলঙ্গ শরীর মেয়েটা, কুকুর যেরম দৌড়ায় খুব হাই স্পিডে, ওরকমভাবে দৌড়াতে দৌড়াতে আমার গাড়ির সামনে দিয়ে চলে গেল। ফর্সা একটা শরীর। ওই অন্ধকারেও আমার চোখ সয়ে গেছে। আমি যখন দেখলাম আমার সামনে দিয়ে চলে গেল, আমার সাথে সাথে কোনো হুঁশ নেই। আমার গাড়ি আমি কন্ট্রোল করতে পারলাম না। কারণ আমি তখন ব্রিজ থেকে ডাউনে নামছি। আমি কন্ট্রোল না করতে পেরে আমার গাড়ি কোথায় যে চলে গেল হাত দিয়ে ছিটকে, আমি জানি না। আমি ওইখানেই আমার জ্ঞান হারাই। আমি জানি না আমি কতক্ষণ ওখানে ছিলাম, কিন্তু
একটা সময় আমার কানে প্রচুর মানুষের শব্দ আসছে, আমাকে কেউ একজন পুরুষ কণ্ঠ আমার গালের মধ্যে আমাকে থাপড়ে থাপড়ে বলছে, এ ভাই, এ ভাই, তোর বাড়ি কোথায়? এ ভাই, কি হয়েছে তোর সাথে? গাড়ি ধাক্কা মেরেছে? এ ভাই। যখন চোখটা খুললাম তখনও দেখলাম বাইরেটা বেশ অন্ধকার, বেশ অন্ধকার। বুঝতে পারলাম সেই মানুষগুলোর পোশাক দেখে যে তারা সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আমাকে বলল, ভাই কি হয়েছে ভাই, তোর বাড়ি কোথায়? তোর গাড়ি, তুই বাইক নিয়েছিলিস? কিরে, তোকে কেউ ধাক্কা মেরেছে? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কিরে ভাই? একটা বউ পাশ থেকে বলে উঠলো, আহারে কি রে বাবা, তোর গাল ঢালগুলোকে চিড়ে দিয়েছে, একদম কেটে গেছে দেখ। আমি গালে হাত দিয়ে বললাম, উফ বাবা, আমার গালগুলো রক্ত শুকিয়ে গেছে তো, এরম ভাবে কে কাটলো? তখন আমাকে দাঁড়িয়ে থাকা সামনে মানুষগুলো বলছে, আমরা তো তোমাকে জিজ্ঞেস করছি কি করে হলো, কি ব্যাপার বলো তো। আমি তখন বললাম, আপনাদের আমি হাত জোর করে বলছি, আমার কিছু মনে নেই, আমার বাইক কোথায়? একটা ছেলে বলল, ওই তো বাইক ওপারে দাঁড়ানো আছে, তোমার বাইকের হেডলাইট ব্যাকলাইট সব ভেঙে গেছে, গাড়ি পুরো ঘেঁষড়ে পড়েছিল, বড় গাড়ি চেপে দিয়ে যায়নি, ভাগ্য ভালো, কত বড় পুলিশ কেস হয়ে যেত, পুলিশ টের পায়নি রাতের বেলা, ঠান্ডা কাল বলে তুমি বেঁচে গেছো, নাহলে পুলিশ টল দেয়, রাতে তো বেরোয়, তোমার কি হতো জানো, ভাব তোমাকে কেস দিয়ে দিত। আমি কোনো কথা বললাম না। আমি ওই ছেলেটাকে বললাম, ভাই এই ব্রিজের নিচে একটা গ্যারেজ আছে, তুমি গ্যারেজে আমার গাড়িটা দিয়ে দেবে? বললো, হ্যাঁ হ্যাঁ, আমি তো পাশে চায়ের দোকানেই থাকি, কাজ করি, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম, তোমার দায়িত্বে, তুমি দিয়ে দাও। আর যারা আমাকে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন রাস্তায়, ওনাদের বললাম, আপনারা আমাকে একটুখানি আপনাদের কাছে টাকা দিয়ে আমাকে একটুখানি বাড়ি পাঠিয়ে দেন না, একটা গাড়ি ধরিয়ে। কারণ আমাদের সৌরভদা বলেন, এই তো আমার সাথে একটা বাজে দুর্ঘটনা ঘটলো, তার মধ্যে আমার মোবাইল ফোন, আমার পার্স, কোন সুবিধা সন্ধানী মানুষ সে নিয়ে নিয়েছে, চুরি হয়ে গেছে, না আছে টাকা, না আছে ফোন যে আমি বাড়িতে বলবো কেউ এসে নিয়ে যাবে, আর না আছে টাকা, নিজের টাকা দিয়ে আমি বাড়ি যেতে পারবো। মিথ্যে কথা বলবো না, ওখানে থাকা লোকগুলো বললো, ঠিক আছে ভাই যা, 20 টাকা ভাড়া তো লাগবে তোর বাড়ির ঠিকানায়। আমি যখন বললাম তখন একটা অটো আসছিল, অটোতে আমাকে উঠিয়ে দিয়ে বললো, বাড়ি চলে যা। আমি কাউকে কিছু বললাম না। বাড়ি যেতে মা তো দেখে অবাক, মা বলে, কিরে তুই কি নেশা করেছিলিস? হ্যাঁ, এই মুখ চোখের এরম অবস্থা কেন? গাড়ি কোথায়? আমি সবটা বললাম। বাবা তো জানে, বাবা বলে, সর্বনাশ করেছে, তুই যে বেঁচে আছিস এই অনেক। কারণ আজ থেকে প্রায় 20, 25, 30 বছর আগে ওখানে মানুষ বাঁচত না, এরকম হলে ওই স্পট ডেট, সাথে সাথেই মারা যেত। কিন্তু জানি না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখন কেউ মরে না সেরকমভাবে, কিন্তু খুব খারাপভাবে তার অ্যাক্সিডেন্ট হয়, ফেটে যায়, কেটে যায়, চিড়ে যায়, ছিঁড়ে যায়, ভেঙে যায়। আমাদের সৌরভদা বলেন, আমি আর বেরোইনি, কারণ আমার কাছে ফোনও নেই, আমার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। আমি বিকেলবেলা বেরোলাম আমার বাবাকে নিয়ে, বেরিয়ে গাড়িটা নিলাম। গাড়ি নিয়ে আমি আমার যেখানে হোম ডেলিভারি, মানে যেখানে আমি ডেলিভারি বয়ের কাজ করতাম, সেখানে আমি গেলাম অফিসে। অফিসে গিয়ে আমার বাবা বলল, আমার ছেলে কাজটা আর করবে না, কারণ ডেলিভারি বয়ের কাজটা রাতে আমাদের থাকতেই হয়, কোনোদিন 11টা, 12টা, 1টা, 1:30টা। আমি ওই কাজ করলে যদি আমি বলি যে আমাকে 10টার মধ্যে, 9টার মধ্যে ছেড়ে দেবেন, তাহলে হয়তো ম্যানেজার বা মালিক বলবে তোমাকে কাজ করতেই হবে না। আগে থেকে আমি বাবাকে নিয়ে গিয়ে বাবাকেই বলিয়ে কাজটা ছেড়ে দিলাম। অনেক কাউকে রাস্তায় জিজ্ঞেস করেছিলাম ওই মেয়েটির কথা, অনেকেই বলেছে হ্যাঁ এরকম একটা পেত আত্মা দেখা যায়, এরকম নাকি ব্রিজের ওপর অনেক লরিওয়ালাদের অভিজ্ঞতা, তারা চা খেতে নেবে, যখন ব্রিজ থেকে নেবে বা এই পাশে যেতে ধাবা আছে ওখানে, অনেকেই বলেছে যে হ্যাঁ এরকম একটা অল্প বয়সী মেয়ে, উলঙ্গ শরীর, রক্তে মাখা,
সে ওরকম চার পায়ে ব্রিজের উপরে হেঁটে বেড়ায়। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, কারণ যারা ড্রাইভ করে নাইটে তারা জানে রাতে এরকম অনেক কিছু তাদের ফেস করতে হয়। লরি নিয়ে আসছে, লরির সামনের আলো বুঝতে পারছো কতটা আলোকিত, লাইটগুলো যে ব্রিজের উপর সব একটা একটা করে বন্ধ হয়ে যায়, কিন্তু যে হেডলাইট গাড়ির সেই লরির হেডলাইটের দেখতে পারে হুশ করে লরির সামনে দিয়ে পার হয়ে গেল রাস্তা। অনেক সময় এরকম দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। এখন মানুষ অনেকটা সতর্ক হয়েছে, আর এখন মানুষ অতটা এই ভূত প্রেত ভেবে ভয় পায় না, কারণ তারা না অভ্যস্ত হয়ে গেছে। আমাদের মতো সত্য ঘটনা যারা আমরা শেয়ার করি, এই ঘটনা অনেকে শোনে। শুধু এই সত্য ঘটনা শুনলে ভয় পাওয়া না, অনেক নলেজ হয় আর সাথে অনেক সাহসও হয়। কেমন লাগলো? আরেকটি ঘটনা আছে, ওই ঘটনাটা বলে আজকের মতো কিন্তু ইতি টানবো। আর হ্যাঁ, আজকে কিন্তু প্রশ্ন আছে। আজকে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমি দ্বিতীয় ঘটনাটা বলার পর করব, ঠিক আছে? তো চলো, আমি বলেছিলাম আমাদের টুম্পা রায় একটা ঘটনা পাঠায়। টুম্পা বলে, দিদিভাই আমার বাড়ি হচ্ছে বিহারে, কিন্তু আমি বিহারে থাকি না, আমি থাকি হচ্ছে কলকাতায়। হিন্দ মতর বলে একটি জায়গা আছে, আমি হিন্দ মতরে কলকাতায় থাকি। আমার বিহারে যে বাড়ি আছে ওই বাড়ির একটি ঘটনা আমি বলছি। আমার দাদার বিয়ে হয় 2012 সালে। আমার দাদার বিয়ে হয়। আমার দাদার যখন বিয়ে হয় তখন আমার দাদা তার যে শ্বশুর বাড়ি আছে, বৌদির বাড়ি, সেখানে যায় ঘুরতে। সেখানে যখন যায় তখন সবাই নতুন জামাই বউ এসছে, পাড়ার প্রচুর লোক দেখতে আসে। আর গ্রাম সাইডে এখনো এই জিনিসটা আছে যে বউ যদি আসে নতুন বা জামাই আসে, ঢলে ঢলে পাড়ার লোক তাদের দেখতে আসে। এখন তো হয়ে গেছে লোকে আত্মসম্মান, লোকে ভাবে কেন দেখতে যাব, জানলা খুলে লুকিয়ে লুকিয়ে দেখে। আগে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতো, নতুন বউ আসলে সবাই দেখতো, রাস্তা দিয়ে লোক যেতে যেতেও আরে গাড়ির ভিতরে উকি দিয়ে দেখতো। এখন তো আস্তে আস্তে জিনিসগুলো সবই অন্যরকম হয়ে গেছে। তো যখন আমার দাদা আর দাদার বউ যখন তার শ্বশুর বাড়িতে যায়, মানে দাদার শ্বশুর বাড়িতে, বলছে পাড়ার সবাই দেখতে আসে। আর আমার দাদা বেশ ফর্সা, উঁচু লম্বা, এইসা চিয়ারা, মানে জিম করে, সালমান খানের মতো বডি। তো ভাবিও খুবই সুন্দর, কিন্তু বাচ্চা বাচ্চা। তো সবাই বলছে বাহ বাহ, মানে আমাদের যে দাদার শ্বশুর বাড়ির লোককে বলছে জামাই খুব ভালো পছন্দ করেছো। তো বাড়ি ভর্তি লোক থাকতে সেদিন প্রথম রাত অনেকটা দেরি হয়ে যায়। প্রথম শ্বশুর বাড়ি গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো যে শাশুড়ি মা ছিল দাদার, তো সে দাদাকে থালায় গুছিয়ে মাটিতে খেতে দিয়েছে, মানে মেঝেতে বসে খেত। হ্যাঁ, গ্রামে তো তখন ওইসব টেবিল চেয়ার ডাইনিং সেট এসব ছিল না। তো ওরা নিচে, মানে আমার যে দাদা তাকে খেতে দিয়েছে। এবার দাদা এত খাবার দেখে বলছে যে এত খাবার আমি খেতে পারবো না। সে অনেক খাবার, ঘিয়ে চোবানো লিট্টি, পরোটা, রুটি, ভাত, পোলাও, মানে এত খাবার দিয়েছে। একটা মানুষ এক চামচি বা এক নিবালা যেটা বলে, একটু ভেঙে ভেঙে খেলেও পেট ভরে যাবে। তার মধ্যে নানা রকমের সব সবজি, পনির, মিষ্টি, মানে নিরামিষ, মানে কোনো আমিষ কিন্তু না, সব নিরামিষ খেতে দিয়েছে। ওদের ওটা রিবাজ থাকে, পরের দিন আমিষ খাবে। তো দাদা তখন দেখে বলছে যে আমি এত খাবার খেতে পারবো না, আমাকে কমিয়ে দেন। তো শাশুড়ি মা, শালিরা সব ছিল, বলছে না না, তুমি যা খাবে অল্প অল্প করে তুলে তুলে নিয়ে খাও। তো দাদা খায়, খেয়ে দাদার প্রচণ্ড চাপ হয়ে যায় খাওয়াটা। এবার বুঝতেই পারছো, প্রথম শ্বশুর বাড়ি, প্রথম দিন, কি বলবে। এবার যাই হোক, ভালো লেগেছে রান্না, শাশুড়ি মায়ের শালিরা রান্না করেছে, পায়েস টায়েস খেয়েছে। খাবার পর আমার দাদা বলছে যে বউকে, আর কি দাদার বউকে বলছে তুমি খেয়ে আসো হিন্দিতে, তুম খাকে আও, মেয়ে যাতা হুঁ। তখন বলছে যে যে ওরা তো হিন্দিতে কথা বলে, আমরা হিন্দিতেই কথা বলতাম, এখন তো আমি কলকাতায় থাকি, তো আমি বাংলাতেই বলি। তো আমাদের বোন টুম্পা বলছে আমার দাদা চলে যায় শুতে।
এবার যখন গিয়ে দাদা শুয়ে রয়েছে, ঘুমায়নি, শুয়ে রয়েছে, তো গেটে নক করে, তো গিয়ে দরজাটা খোলে দাদা। তো খুলতে তখন দেখছে যে বউ এসছে। তো তখন দাদা গিয়ে বলছে তুম আ গায়ে। তো ভাবি মানে দাদার বউ কোনো কথা বলেনি, তো ঘরে ঢুকে যায়, ঢুকে ওয়াশরুমে চলে যায়, ঘরের ভিতরে বাথরুম রয়েছে, চলে গেছে। তো দাদা গিয়ে শুয়ে পড়ে, দাদা দরজা খুলে দিয়ে ভাবি চলে যায়, কোনো কথা বলে না, ভাবলে হয়তো বাথরুমে যাবে, হয়তো জোরে প্রবলেম হয়েছে কোনো। তো দাদাকে শুয়ে পড়ে, দাদা ঘুমিয়েও পড়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন দেখছে যে দাদার বউ পাশে ঘুমাচ্ছে, এলো চুলে দাদার বউ পাশে ঘুমাচ্ছে। তো তখন দাদা উঠে বউকে ডাকে যে আমাকে একটুখানি গরম জল করে দাও। দাদা সকালবেলা গরম জল খাওয়াটা হ্যাবিট আছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে মানে দাদা রাতে খুব বেশি খাওয়া হয়ে গেছে। দাদা বলছে যে আমাকে গরম জল করে দাও। তো তখন দাদার বউ বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি বলে যখন গরম জল নিয়ে আসে তখন বলছে যে কালকে রাত্রে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। তখন বলছে হ্যাঁ আসলে খাওয়াটা বেশি হয়ে গেছে, তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসলে গেট খুলে দিয়ে আমি শুয়ে পড়লাম। তখন ভাবি বলছে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনি আমাকে গেট খুলে দিয়েছেন না? আমি তো যখন আসলাম গেট তো হাট করে খোলা, আপনি তো তখন দিব্যি ঘুমাচ্ছেন। আমি তো অনেক রাতে এসেছি, কারণ আরও মানে ভাইয়া ভাবির যে মানে মামার ছেলে কাকার ছেলে ওরা এসে ওদের সাথে গল্প করছিল, অনেক রাতে শুতে এসছে, প্রায় রাত 2টোর দিকে। তো তখন আমার যে ভাই বলছে তাহলে পরে রাতে আমি দরজা কাকে খুলে দিলাম? তখন বলছে দরজা কাকে খুলে দিয়েছেন আমি তো জানি না, আমি তো আসিনি। তো পরে যেটা ভাবির মুখ থেকে জানতে পারি যে ওই বাড়িতে ভাবিদের বাড়িতে নাকি ওরকম জিন আছে যারা এরকম করে। হ্যাঁ, শাশুড়ির রূপে কোনো সময় আসে, কোনো সময় শালির রূপে আসে, কিন্তু ওরা অ্যাকচুয়ালিও শালি বা শাশুড়ি কেউই না। এই জিন ওদের বাড়িতে অনেক বছর ধরে আছে, ওরা তার সাথেই থাকে। সেটা পরে ভাবির মুখ থেকে আর ভাবির যে মা শাশুমা তার মুখ থেকে সবই পরে আমরা জানতে পারি। আর এই রকম সেম একটা ঘটনা আমাকে শেয়ার করেছিল হচ্ছে দুর্গাপুর থেকে এক দিদিভাই আমাকে বলেছিল তাদের বাড়িতে ওরকম জিন আছে। এই ঘটনাটা আমি অন্যদিন বলবো, দারুণ ইন্টারেস্টিং একটা ঘটনা। যাই হোক, আজকে তোমাদের প্রশ্নগুলো করে ফেলি। আমাদের সৌরভ দাদার টাইটেল কি ছিল? সারনেম টাইটেলটা বলবে কি ছিল। আর এখানে আমাদের টুম্পা বোনের দাদার কত সালে বিয়ে হয়েছিল? সৌরভ দার টাইটেল কি ছিল, আর আমাদের টুম্পা রয় বোন যে ঘটনাটা শেয়ার করে তার দাদার কত সালে বিয়ে হয়েছিল? ঠিক আছে, বলবে কিন্তু। চলো এবার তোমাদের কমেন্টে নামগুলো বলি। প্রথম কমেন্ট কে করেছো? আমি অধীর আগ্রহে বসে আছি। নেহা মাইতি, পাপ্পু দে, সমীর মাইতি, সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, ভাস্কর অধিকারী, টিনা আচারিয়া, রূপা দে, অনিকা মুর্মু, আপনজন, বাবলি মল্লিক, লক্ষ্মী ভট্টাচারিয়া, হোয়াইট কিং বনু, পরপর 2টো কমেন্ট করেছো। কিষাণু মান্না, সন্তুর দুনিয়া, সমীর মাইতি, টুকাই বেরা, দিদিভাই, পিন্টু ঘোষ, জল্পনা মজুমদার, অ্যাঞ্জেলিনা সোরেন, টুকু সাবারওয়াল, টিনা পরামানিক, তারপরে কমেন্ট করেছো সুয়াতি দে, পরপর 2টো কমেন্ট করেছো। পাপ্পু দে, আবারও সুয়াতি কমেন্ট করেছো। সুপর্ণা, মাই সিম্পল ভিলেজ লাইফ, অদিতি কমেন্ট করেছো বোন। তারপরে টুকু সাবারওয়াল আবার কমেন্ট করেছো। সুপর্ণা, আব্দুল হক ভাই, টিনা ঘোষ, রমা কর্মকার দিদিভাই, দেবস্মিতা চক্রবর্তী বলেছ সোনাদি চুল কাটার স্টাইলটা দারুণ। একদম, আমি ওনাকে বলেছিলাম, আমি যে হেয়ার যিনি কাট করেন স্যারকে আমি বলেছিলাম যে আপনি আমার ফেসে যেটা যায় সেরকমভাবে কাট করে দেবেন। উনি আমাকে কোনো নাম বললেন না, আমি জিজ্ঞেস করলাম, বললো যেটা আপনার ফেসে ম্যাচ করছে আমি সেরকম হেয়ার কাট করে দিচ্ছি। দুর্দান্ত হেয়ার কাট করেছে আমাকে প্রত্যেকটা মানুষ
অফ ক্যামেরা অন ক্যামেরা সবাই একই কথা বলছে যে হেয়ার কাট আর হেয়ার কালারটা দুর্ধর্ষ হয়েছে, পুরো ক্রেডিটটাই কিন্তু স্যারকে যায়। আর হ্যাঁ, তার থেকে বড় কথা আমার ফেসটাকেও, কারণ আমার ফেসটা যদি না ম্যাচিং হতো হেয়ারের সাথে তাহলে স্যারকে তোমরাই বলতে ইস কে চুল কেটেছে, তোমার কাটতেই পারে না, তাই না? দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর প্যান্থার গেমিং হোয়াইটটি কমেন্ট করেছো, তারপরে সিপ্রাদি পরপর দুটো কমেন্ট করেছো, মিন্টু গায়েন, সুদীপ্ত ব্যানার্জি, কৌশিকী ঘোষ, কোয়েল কমেন্ট করেছো, বর্ষা সরকার, সুমনা ভট্টাচার্য, নৌমান ভাই, রাজা কমেন্ট করেছো, তারপরে স্বর্ণালী ব্যানার্জি, আবারও রাজা কমেন্ট করেছো, স্বর্ণালী ব্যানার্জি পরপর দুটো কমেন্ট করেছো, প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছো, আবারও স্বর্ণালী ব্যানার্জি কমেন্ট করেছো, তারপরে শুভজিৎ কমেন্ট করেছো, আচ্ছা মৌ ঘোষ, রীতা দে, স্বর্ণালী ব্যানার্জি আবারও পরপর তিনটে কমেন্ট করেছো, মানে আজকে সেরা কমেন্ট করেছো স্বর্ণালী ব্যানার্জি, পিঙ্কি খাতুন, তারপরে মনোরমা মুখার্জি, বনানী কর্মকার দিদিভাই, তাপসী, তারপরে মধুমিতা মাইতি, মাহি রয়, মামুনি হালদার, পারমিতা সাহা, সিংখা বণিক, নন্দিতা সিং, পূজা দাস, মৌমিতা দাস, রেশমি ব্যানার্জি, শম্পা মিনি কিচেন, অমৃতা সরকার, মিম, তারপরে কল্পনা ব্যানার্জি কমেন্ট করেছো, তারপর রেখা অধিকারী, সঙ্গীতা দিদিভাই, সুজাতা দাস, তারপর কাঞ্চন আমাদের কমেন্ট করেছো, দিদিভাই আমি তোমার সাথে এবং কথা দিদিভাই আমি তোমার সাথে কথা এবং দেখা করতে চাই। আচ্ছা, কথা বলতে চাও, দেখা করতে চাও, আচ্ছা আমি মিট আপ রাখবো যখন অবশ্যই আসবে। অভিরূপ অরূপ ভট্টাচার্যা বলেছো, সত্যি দিদি খুব সুন্দর ঘটনা, ভালোবাসা এমনই হয় একদম। তারপরে শ্বেতা সাউ, রোহিত, সন্ধিয়া মণ্ডল পরপর দুটো কমেন্ট করেছো, তারপর বিনীত রয়, আবারও সন্ধিয়া মণ্ডল, সোমা দাস পরিবার থেকে, কাবেরী দত্ত দিদিভাই বাংলাদেশ থেকে পরপর দুটো কমেন্ট করেছো, সোনা ব্যানার্জি কমেন্ট করেছো, সুপদেব পাঞ্চাল, তারপরে স্বপন রাউত। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সাবধানে থাকবে, নিষ্ঠাভাবে ভালো করে মন দিয়ে পুজো করবে, সেটা তোমার কাছে যদি কিছু নাও থাকে হাত জোর করে নিষ্ঠাভাবে দেব দেবীকে ডাকলে তারা তো মা বাবা, তারা সন্তানের কথা শোনে। সবাই খুব ভালো থেকো, এই আশীর্বাদ করে সবার মঙ্গল কামনা করে আজকে আসছি। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।